নমস্তে বন্ধুরা, একটি ঘরকে স্বর্গের মতো করে তুলতে পারে। আজকের গল্পটি এমন এক ঘরের, যার বড় ভাইয়ের নাম ধনরাজ, বড় ভাইয়ের নাম মেজো ভাইয়ের নাম বিজয়। তিন ভাই বিবাহিত ছিল। বাবার মৃত্যুর পর আজ তিন ভাই মিলে বাবার সম্পত্তি বাটোয়ারা করছে। ধনরাজ তার দুই ছোট ভাইয়ের দিকে তাকিয়ে গর্বের সাথে বলল, দেখো ভাই, আমি সবের বড়, আমি ভাগের কাজটা করব, বলো তোমরা রাজি আছো? বিজয় সঙ্গে সঙ্গে সম্মতি জানিয়ে বড় ভাইয়ের দিকে মুখ করে বলল, ভাইয়া আমি তো মেজো, আপনি যা বলবেন আমি তাতেই রাজি। গোবিন্দ দুই বড় ভাইয়ের পায়ের দিকে তাকিয়ে অত্যন্ত বিনয়ী ভাইয়ে উত্তর, ভাইয়া আপনারা দুজনেই আপনার বড় ভাই, আমি তো সবাই ছোট, আপনারা যেই সিদ্ধান্ত নেবেন আমি মেনে নেব। বাবা যাওয়ার পর আপনাদের দুজনকে বাবার মতোই মানি। ধনরাজ খুশিতে হেসে তার সিদ্ধান্ত শোনালো, তাহলে ঠিক আছে, সবার আগে আমরা জমি ভাগ করি। দেখো ভাই, আমাদের মধ্যে দুটি ক্ষেত আছে, একটি আইল আছে, ক্ষেতের সীমানা আছে। আমরা তিন ভাই, দুটি ক্ষেতের মধ্যে একটি আমার, একটি বিজয়ের হবে, আর বাটি থাকা আইলটি গোবিন্দের হবে। বিজয় তালি বাজিয়ে আনন্দের সাথে বলল, ওরে বাহ, খুব ভালো সিদ্ধান্ত ভাই, আমি রাজি। ধনুরাজ গোবিন্দর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, বলো গোবিন্দ, তুমি তো চুপ হয়ে গেল, তোমার কি পছন্দ নয়? গোবিন্দ ভয় পেয়ে মাথা নিচু করে সাথে সাথে বলল, না না ভাই, আপনি যা যা বলবেন আমি তাতেই সম্মতি আছি। ধনুরাজ আরও এগিয়ে গিয়ে ঘোষণা করলো, আচ্ছা ঠিক আছে, এবার পালা আমাদের লাগানো আম গাছ, চলো এখন আম গাছের দিকে যাই। এবার তিন ভাই আম গাছের দিকে এলো। আম গাছে দুটো ডাল ছিল, দুটি ডালেই আমি ভরপুর ছিল। ধনরাজ গাছের দিকে ইশারায় করে সিদ্ধান্ত করে শোনালো, দেখো ভাই, এই হলো আম গাছ, এবার এটাও ভাগ করে ফেলি। এটা দুটি ডাল, একটি মূল আছে, অর্থাৎ শিকড় আছে। এই দুটি ডালের মধ্যে একটি ডাল আমার, একটি বিজয়ের হবে, আর মূলটি হবে গোবিন্দর। বিজয় খুশি হয়ে তৎক্ষণাৎ সমর্থন করলো, খুব ভালো ভাইয়া, এই সিদ্ধান্তও আমি রাজি। গোবিন্দ বলল, আপনারা তো বড়, আমি তো সবার ছোট, আমি আপনাদের সিদ্ধান্ত কি করে রাখতে না পারি? আমি রাজি ভাইয়া। তিন ভাই বাড়ির কাছে এলো, বাড়ির ভাগ হতে হবে। ধনরাজ বাড়ির দিকে তাকিয়ে শেষ সিদ্ধান্ত দিল, তাহলে ঠিক আছে, এবার পালা এই বাড়ির। এই বাড়িতে চারটি ঘর, একটি ছাদ আছে, দুটি ঘর আমার হবে, দুটি ঘর বিজয়ের, আর খোলা ছাদটি যা বেঁচে থাকবে সেটি গোবিন্দর। ধনরাজের এই সিদ্ধান্ত গোবিন্দ খুব দুঃখ পেল, তবুও বড় ভাইয়ের কথা মেনে নিয়ে কিছু বললো না। এইভাবে বাটোয়ারাও সম্পূর্ণ হলো। বিজয় হঠাৎ মনে করিয়ে দিল, বড় ভাইকে জিজ্ঞেস করলো, ভাইয়া, ক্ষেত গাছ আর বাড়ির পর আরেকটি জরুরি জিনিসের কথা ভুলে গেছেন? ধনরাজ বিজয়ের দিকে অবাক হয়ে জিজ্ঞেস করলো, হ্যাঁ বিজয়, কী জরুরি জিনিস যা আমি ভুলে গেছি? তুমি কি আমাকে মনে করিয়ে দিতে পারো? বিজয় মনে করিয়ে দিয়ে বললো, ভাইয়া, বাবা আমাদের তিন ভাইয়ের জন্য কিছু টাকা পয়সাও তো রেখে গেছেন, আপনি ওটা কি করে ভুলতে পারেন? ধনরাজ হঠাৎ মনে পড়লো, তবে হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, দাঁড়া আমি এক্ষুনি নিয়ে আসছি। তা বড় ভাই ধনরাজ কলস নিয়ে এলো, যাতে অনেক মুদ্রা ভরা ছিল, তার মধ্যে কিছু প্রাচীন আমলের মুদ্রা ছিল। ধনরাজ কলসটি দেখে বুঝালো, দেখো ভাইয়েরা, এইতে দুই ধরনের মুদ্রা আছে, এক যে বর্তমানে চলছে, অন্যগুলো আমাদের দাদার বাবার আমলে, খুব পুরনো আমলের মুদ্রা, অদ্ভুত কিছু ধাতু দিয়ে তৈরি করা হয়েছে। গোবিন্দ মুদ্রার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তাহলে ভাইয়া এবারে মুদ্রাগুলো কিভাবে ভাগ করবেন? ধনরাজ ভাগ নির্ধারণ করে বলল, তাহলে শোনো, এখনকার সময়ে যত মুদ্রায় চলছে আমার আর মেজো ভাইয়ের হবে, আর যেগুলো খুব পুরনো ধাতু দিয়ে তৈরি সেগুলো গোবিন্দর হবে। এইভাবে দুই ভাই টাকা পয়সাও নিয়ে নিল। ধনরাজ গোবিন্দর দিকে ঘুরে বলল, দেখো গোবিন্দ, পুরনো আমলের মুদ্রার মধ্যে চারটে মুদ্রাই বেঁচে আছে, তুমি চাইলে এই চারটি মুদ্রা নিয়ে যেতে পারো। এই বলে পুরনো আমলের গোবিন্দকে দিয়ে দিল। গোবিন্দ দুঃখিত স্বরে তা গ্রহণ করলো, ভাইয়া, আপনারা দুজনেই সব টাকা পয়সা নিয়ে নিলেন, যদি আমার কপালে এই চারটি মুদ্রা লেখা থাকে তবে আমি সেটাই মেনে নিচ্ছি। গোবিন্দ নিজের অংশে চারটি মুদ্রা নিয়ে বাড়ির ভিতর যাচ্ছিল, ঠিক তখনই বড় ভাই ধনরাজ গোবিন্দকে থামিয়ে রাগে চিৎকার করলো, ওরে গোবিন্দ, তুই কি পাগল হয়ে গেছিস? তুই শুনিসনি ভাগ হয়ে গেছে, এখন এই বাড়িতে আমরা থাকবো, তোর অংশ তো ছাদে, তোকে তো ভাগ ছাদে দেওয়া হয়েছে, এখন তুই খোলা ছাদে গিয়ে থাকতে পারিস, এই বাড়ির ভেতরে আর থাকতে পারবি না। গোবিন্দ কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলো, ভাইয়া, আপনি একই কথা বলছেন, আমি কোথায় যাব? আমার তো এখন বিয়ে হয়ে
হয়েছে, আমি কোথায় থাকবো ভাইয়া? বিজয় হেসে তাচ্ছিল্য করলো। ওরে গোবিন্দ ভাই, এটা তো তোমাকে আগেই ভাবা উচিত ছিল, যখন ভাগ হচ্ছিল। এখন পস্তিয়ে কী লাভ? যখন পাখি ক্ষেত খেয়ে নিয়েছে, সময়ের কাজ সময় না করলে পরে আক্ষেপ করে লাভ নেই। দুই ভাই স্ত্রীকে বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিল। তখন স্বামী স্ত্রী দুজনে গ্রামের নদীর ধারে একটি ছোট্ট নদী কুড়ির ঘরে থাকতে লাগলো। লক্ষ্মী কাঁদতে কাঁদতে গোবিন্দকে দোষ, হে ভগবান, আমাদের সাথে এটা কী হচ্ছে? এখন তো আমরা না বাড়ি রইলাম না ঘাটে, জীবন কীভাবে চলবে? দুবেলা রুটি তো ছেড়ে দিন, একবেলা রুটিও কপালে নেই, এখন কেন কাঁদছেন? ভাগের সময় তো আপনার বুদ্ধি ঘাস খেতে গিয়েছিল, আমার মতিভ্রম হয়েছিল যে আমি আপনার সঙ্গে, আমার কপালটাই খারাপ। লক্ষ্মী আরও তাচ্ছিল্য করে বলল, বড় ভাই বলে আপনি বড় ইজ্জত দিয়েছিলেন, ফলাফল তো দেখলেন, এখন ভোগ করুন। গোবিন্দ দুঃখিত স্বরে জবাব দিল, লক্ষ্মী, ওনারা দুজনেই আমার বড় ভাই ছিল, এখন বলো তো আমি কি করে ওনাদের সঙ্গে তর্কাতর্কি করতাম? লক্ষ্মী আচ্ছা, আপনার বড় ভাইয়ের তাদের ছোট ভাইয়ের জন্য কিছুই ভাবলো না, সব কিছু তো নিজেদের কাছে রেখে দিল। আপনার অংশে কী দিয়েছে? ক্ষেতের নামে আইল দিয়েছে, আর গাছের নামে মূল দিয়েছে, বাড়ির নামে ছাদ দিয়েছে, পয়সার নামে সেকালে 4টে মুদ্রা দিয়েছে। গোবিন্দ ক্লান্ত স্বরে বলল, লক্ষ্মী, এবার শান্ত হও, আর কত কথা শোনাবে? এবার ওসব কথা ছাড়ো। লক্ষ্মী রেগে বলল, চলো ছেড়ে দিলাম, এবার বলো আগামী কি হবে, কি করবে, কি খাবে, কিছু বলবে আমাকে? গোবিন্দ হার মেনে বলল, এখন আমি কি করব লক্ষ্মী? এখন তো আমার কাছে কিছুই নেই। একটি কাজ করি, আমি গ্রাম প্রধানের কাছে পুরনো মুদ্রাগুলো নিয়ে যাই, হয়তো এই মুদ্রাগুলোর বদলে আমি কিছু নতুন মুদ্রা পাবো। গোবিন্দ আশা নিয়ে 4টি মুদ্রা নিয়ে গ্রাম প্রধানের কাছে গেলেন। গ্রাম প্রধান গোবিন্দকে জিজ্ঞেস করলেন, ওরে গোবিন্দ, তুমি এখানে, বলো কীভাবে আসা হলো? গোবিন্দ মুদ্রাগুলো দেখে বিনতি করলো, সরপঞ্চ মশাই, আমার কাছে এই 4টি মুদ্রাই আছে, আপনি কি এই মুদ্রাগুলোর বদলে আমাকে কিছু নতুন মুদ্রা দিতে পারেন? গ্রাম প্রধান হেসে জবাব দিলেন, ওরে গোবিন্দ, এই মুদ্রাগুলো বেকার, এখন এগুলো চল নেই, তোমাকে এই মুদ্রার বদলে কি পয়সা দেবো? খুব সহজ সরল। গোবিন্দ কাঁদতে কাঁদতে বলে, এখন আমি কি করব? হে ভগবান, আমি তো বরবাদ হয়ে গেলাম, আমার সব কিছু লুট হয়ে গেল। গ্রাম প্রধান দয়া দেখিয়ে বলল, এখন দেখো গোবিন্দ, আমি তোমাদের 3 ভাইয়ের বাটোয়ারের কথা শুনেছি, খুব খারাপ লাগলো। 2 ভাই তো সব কিছু নিয়ে নিল, বদলে তোমাকে কিছুই দিল না, তার উপরে নির্দর ভাইয়েরা বাড়ি থেকে তাড়িয়েও দিল। হে ভগবান, এমন ভাই যেন শত্রুরও না হয়। গোবিন্দ হতাশ হয়ে জিজ্ঞেস করলো, এখন আমি কি করব সরপঞ্চ মহাশয়? মনে হয় আমার কপালে কিছু নেই, আমার মরে যাওয়াই ভালো। সরপঞ্চ গড়ে গিয়ে বললেন, তোমার কষ্ট আমার সহ্য হচ্ছে না গোবিন্দ, জানি না কেন, সাধারণত আমি কারো ওপর দয়া করি না, তবুও তোমার কষ্ট দেখে আমার কঠোর মনও গলে গেছে। সরপঞ্চ পরামর্শ দিয়ে বলল, একটা কাজ করো গোবিন্দ, কাল থেকে তুমি আর তোমার স্ত্রী আমার খেতে কাজ করো, আমি অন্য মজুরদের যত মজুরি দিই তার চেয়ে বেশি মজুরি তোমাদের দুজনকে দেবো, এমনিতেই তোমাদের কাজ নেই। গোবিন্দ কৃতজ্ঞতা জানিয়ে বলল, হ্যাঁ সরপঞ্চ মশাই, আমি আর আমার স্ত্রী দুজনেই কাজ করার জন্য প্রস্তুত। সরপঞ্চ বলল, ঠিক আছে গোবিন্দ, তাহলে কাল সকাল থেকেই খেতে কাজের জন্য চলে এসো, এই মুদ্রাগুলো তুমি তোমার কাছেই রাখো, হয়তো এটাই 4 মুদ্রার কপালের নিশান। গোবিন্দ বিষণ্ণ হয়ে বলল, গোবিন্দ কুড়ে ঘুরে পথ চেয়ে ছিল। গোবিন্দ তার স্ত্রীর কাছে সব কথা বলতে লাগলো। লোককে হতাশ হয়ে বলল, এখন এই দিন দেখা বাকি ছিল, এখন আমাদের অন্যের খেতে কাজ করতে হবে, হায় রে আমার কপাল। গোবিন্দ ক্লান্ত হয়ে জবাব দিল, এখন দেখো লক্ষ্মী, তুমি বেশি জ্ঞান দিও না, আমরা কাজ পেয়েছি, কাল থেকে কাজে যেতে হবে। এই যেভাবে দিন কাটতে লাগলো। গোবিন্দ আর লক্ষ্মী গ্রাম প্রধানের খেতে কাজ করতে লাগলো, রোজি রুটির একটি রোজগার পেয়ে গেল। এদিকে 2 ভাইয়ের সে ফসল তুলতে লাগলো। ধনরাজ খুশি হয়ে বলল, ওরে বা, এই বছরটা আমার খুব ভালো ফসল হয়েছে। বিজয় হেসে জবাব দিল, হ্যাঁ ভাই, এই বছর তো বেশি ফসল হয়েছে, এই বছর অনেক আয় হবে। এবার চলো ভাইয়া বাড়ি যাই, কাল সকালে আবার আসবো। গোবিন্দ লক্ষ্মীকে জিজ্ঞেস করলো, ওরে লক্ষ্মী, দেখো সকাল থেকে দুপুর হয়ে গেল, খাওয়ার সময় হয়েছে, চলো কিছু খেয়ে নি। লক্ষ্মী রুক্ষস্বরে বলল, বাড়িতে যা ছিল শুকনো খাবার সব নিয়ে এসেছি, গিয়ে খেয়ে নিন। ক্লান্ত গোবিন্দ আর লক্ষ্মী দুজনেই ক্ষেতের এক ধারে বসে খাবার খেতে লাগলো। দুশ্চিন্তা নিয়ে জিজ্ঞেস করলো, ওরে লক্ষ্মী, কি হলো, তুমি হঠাৎ খাওয়া বন্ধ করে দিলে কেন? লক্ষ্মী ভাবতে ভাবতে বলল, না না কিছু না, আমি তো এমনিই কিছু ভাবছিলাম। গোবিন্দ জিজ্ঞেস করলো,
কেন লক্ষ্মী, কী হয়েছে বলো তো? লক্ষ্মী আবেগপ্রবণ হয়ে বলল, দেখুন আমরা কত কাজ করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এমন আর কতদিন চলবে? আপনার কি মনে হয় না আমাদের কোনো সন্তানও হওয়া উচিত যে বুড়ো বয়সে সাহারা হবেন? গোবিন্দ দুঃখের সাথে বলল, হ্যাঁ লক্ষ্মী, বারবার আমিও এটাই ভাবি, কিন্তু কি করব, এগুলো তো আমাদের হাতে নেই, এগুলো তো ওপরওয়ালার হাতে। লক্ষ্মী কাঁদতে কাঁদতে বলল, জানি না কোন জন্মের সাজা ভোগ করছি, ভগবান তো আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, গৃহহীন হয়ে ঘুরে বেড়াচ্ছি, আমাদের ভাগ্যে কিছুই নেই, না কোনো সন্তান, না কোনো জমি জায়গা। গোবিন্দ বলল, হ্যাঁ লক্ষ্মী, এখন তো ভগবানের ওপর থেকে ভরসা উঠে গেছে। গোবিন্দ আর লক্ষ্মী দুজনে কথা বলছিল, ঠিক তখনই হঠাৎ একটি পাখি এসে বসে। লক্ষ্মী পাখিকে দেখে বলল, ওরে ওরে, এটা দেখো তো, এটা একটা পাখি আমাদের কাছেই এসে বসেছে, মনে হয় ওর খিদে পেয়েছে, আমাদের ওকে কিছু খেতে দেওয়া উচিত। লক্ষ্মী সেই পাখিকে চাল দিল, চাকি কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর সেই চাল খেয়ে উড়ে গেল। গোবিন্দ বলল, এবার চলো লক্ষ্মী, বাড়ি যাই, সন্ধ্যাও হচ্ছে। গোবিন্দ আর লক্ষ্মী দুজনে খেতে কাজ করার পর কুড়ে ঘরে চলে গেল। লক্ষ্মী গোবিন্দকে বলল, শুনুন গোবিন্দবাবু, এই কোদালটা তুলুন, আমার সাথে চলুন। গোবিন্দ অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিন্তু কোথায়? কোদাল নিয়ে কোথায় যাবার কথা বলছো? লক্ষ্মীর সাথে সাথে বলল, বেশি প্রশ্ন করবেন না, আমার সাথে চলুন, আজ কিছু জরুরি কাজ করতে হবে। গোবিন্দ চমকে গিয়ে বলল, কি কোনো জরুরি কাজ, তাও আবার এই রাতে? লক্ষ্মী দৃঢ়তার সাথে বলল, হ্যাঁ, আজ আমরা সেই কাজ করতে যাচ্ছি যা আগেই করে নেওয়ার দরকার ছিল। লক্ষ্মীর কথায় গোবিন্দ কোদাল তুলল। স্বামী স্ত্রী দুজনে ক্ষেতের আইলের ওপর এলো, যা বাটোয়ারা পেয়েছিল। গোবিন্দ বলল, লক্ষ্মী, এটা তো আমাদের আইল, ওই যে ফসল লেগে আছে যেখানে পানি ভরা আছে, ওটা তো আমার দুই বড় ভাইয়ের ব্যাগ। লক্ষ্মী বুঝিয়ে বলল, সেই জন্যই তো আমি তোমাকে এখানে নিয়ে এসেছি বুদ্ধু, তুমি এই আইলটা এখনই ভেঙে দাও। গোবিন্দ ভয় পেয়ে বলল, এ কী বলছো তুমি? এতে তো আমার দুই ভাইয়ের সব ফসল নষ্ট হয়ে যাবে, আইল ছাড়া খেতে পানি থাকবে কি করে? লক্ষ্মী কড়া জবাব দিল, এই সমস্যা তোমার ভাইদের, তোমার না, আমাদের আইল, আমাদের ইচ্ছা, ভাঙবো না রাখবো। গোবিন্দ প্রশংসা করে বলল, ওরে মা লক্ষ্মী, বাহ, আমি জানতাম না, তুমি তো খুব হুঁশিয়ার, এবার আমি বুঝতে পেরেছি। এইভাবে লক্ষ্মী আর গোবিন্দ ক্ষেতের সব আইল ভেঙে দিল, ফলে ক্ষেত থেকে পানি বেরিয়ে গেল, ফসল নষ্ট হয়ে গেল। পরদিন সকালে যখন দুই ভাই খেতে পৌঁছালো, ধনরাজ অবাক হয়ে চিৎকার করে বলল, হে ভগবান, এটা কি হয়ে গেল? আমাদের সব ফসল তো নষ্ট হয়ে গেছে, কত ভালো ফসল হয়েছিল, ভেবেছিলাম এই বছর সোনার গয়না নেব, কিন্তু স্বপ্নই রয়ে গেল। বিজয় কাঁদতে কাঁদতে বলল, ওরে ভাই, আমরা দুজনেই বরবাদ হয়ে গেলাম, কত ভালো ফসল হয়েছিল, এখন পানি ছাড়া সব শুকিয়ে গেছে, এখন ফসল হবে কি করে? বিজয় রেগে বলল, ওরে ভাইয়া, ওই দেখুন ক্ষেতের আইল কেউ ভেঙে দিয়েছে, যখন আইলই নেই পানি থাকবে কোথা থেকে, আর আমরা সেচ দেবো কোথা থেকে? নিশ্চয়ই গোবিন্দর কাজ হবে, নিশ্চয়ই ও চালাকি করেছে। ধনরাজ বিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি এলো, কাঁদতে স্ত্রীদের সব কাহিনী বলতে লাগলো। ধনরাজের স্ত্রী সান্ত্বনা দিয়ে বলল, ওরে, এটা কি হয়ে গেল? দেখো গো, আমার কথা শোনো, যদি ফসল নষ্ট হয়ে থাকে তবে কোনো কথা নয়, আমাদের আম গাছ তো আছে। ধনরাজ সম্মতি জানানো, হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো, কিন্তু এখন আম পাকতে 12 থেকে 15 দিন লাগবে। বিজয় আশা নিয়ে বলল, হ্যাঁ ভাইয়া, যখন আম পেকে যাবে তখন ওগুলো বাজারে বিক্রি করে ভালো আয় করবো। ধনরাজ বলল, হ্যাঁ বিজয়, তুমি একদম ঠিক বলছো, এখন এটাই একটি পথ বেঁচে আছে, না হলে আমরা না খেয়ে মরবো। গোবিন্দ খুশি হয়ে লক্ষ্মীকে বলল, আরে লক্ষ্মী, তুমি তো কামাল করে দিয়েছো, যেমন কর্ম তেমন ফল, এটা ওদেরই কর্মের ফল। লক্ষ্মী আবার বলল, শুনুন গো, আজ রাতে আমাদের আরেকটি কাজ করতে হবে। গোবিন্দ জিজ্ঞেস করলো, আরে লক্ষ্মী, এবার কি করতে হবে? লক্ষ্মী রহস্যময় ভঙ্গিতে বলল, আরে বুদ্ধ, তুমি এবার দেখতে থাকো, ওটা তোমাকে সন্ধ্যা হওয়ার পরেই বলবো। সন্ধ্যা হতেই লক্ষ্মী আর গোবিন্দ দুজনে কুড়াল নিয়ে সেই আম গাছের নিচে পৌঁছালো, যা তারা বাটোয়ারায় পেয়েছিল। লক্ষ্মী জিজ্ঞেস করলো, শুনুন গো, এটাই কি সেই আম গাছ? গোবিন্দ বলল, হ্যাঁ লক্ষ্মী, এটাই সেই ভাগের আম গাছ, এক ডালের ওপর বড় ভাই আর এক ডালের ওপর মেজো ভাইয়ের অধিকার। লক্ষ্মী জিজ্ঞাসা করলো,
তাহলে আমাদের অংশ কোনটা? গোবিন্দ বুঝিয়ে বলল, আরে লক্ষ্মী, আমি তো আগেই তোমাকে বলেছিলাম আমাদের অংশ শুধু মূল আর শিকড়, এছাড়া আর কিছুই নেই। লক্ষ্মী সিদ্ধান্ত নিল, তাহলে ঠিক আছে, এই গাছের শিকড় তো আমাদের, তাই এই শিকড় রাখবো না কাটবো আমাদের ইচ্ছা। স্বামী স্ত্রী দুজনেই আম গাছটি কেটে দেয়। আম গাছটি নিচে মাটিতে পড়ে যায়, একটি বিকট শব্দ হয়। ধনরাজ আর বিজয় দৌড়ে গাছের কাছে এসে গোবিন্দ আর লক্ষ্মীকে দুই ভাই ধরে ফেলে। ধনরাজ রেগে বলল, আচ্ছা তাহলে তুই গোবিন্দ, তুই আমাদের সাথে বদলা নিচ্ছিস, আজ তোর রক্ষা নেই, তুই এটা সাজা নিশ্চয়ই পাবি। বিজয় পরামর্শ দিল, আরে দাঁড়াও ভাইয়া, আমরা এই দুইজনকে রাজার কাছে নিয়ে চলি, আর চাবুকের মায়েরে সাজা দেবে। ধনরাজ রাজি হলো, হ্যাঁ একদম ঠিক বলেছ বিজয়। গোবিন্দ আর লক্ষ্মীকে দুই ভাই সারা রাত ঘরে বেঁধে রাখলো। সকাল হতেই রাজার কাছে দুজনকে নিয়ে পৌঁছালো। রাজাকে নিয়ে দুই ভাই জানালো গোবিন্দ আর তার স্ত্রী অপরাধ করেছে। রাজা ধনরাজ আর বিজয়ের কথা শুনে বললেন, আচ্ছা তো এই ব্যাপার, দেখো না ধনরাজ আর বিজয়, আমি তোমাদের দুজনের কথা শুনেছি। তোমাদের দাবি যে তোমাদের ছোট ভাই গোবিন্দ আইল ভেঙে ফসলের ক্ষতি করেছে এবং এখন গাছের শিকড় কেটে ফলের ক্ষতি করেছে। রাজা গোবিন্দকে জিজ্ঞেস করলো, বলো গোবিন্দ, এটা কি সত্যি? তুমি এমন কেন করলে? গোবিন্দ সাফাই দিল, মহারাজ আমি কোনো ভুল করিনি। ক্ষেতের ভাগের সময় আমার দুই ভাই সব ক্ষেত নিজেদের নামে করে নিয়েছে, শুধু আইল আমাকে দিয়েছে। এখন যেহেতু মহারাজ আইল আমার, তাই আমি কাটবো না রাখবো, তাই আমার ইচ্ছা, এতে হস্তক্ষেপ করার কারো অধিকার নেই মহারাজ। যেহেতু আমার আইল ছিল তাই আমি কেটে দিয়েছি। রাজা প্রশংসা করলেন, তোমার কথাও ঠিক, তুমি তো বেশ বদলা নিয়েছো গোবিন্দ। ইটের জবাব পাথর দিয়ে, বাহ বাহ ভাই, মেনে নিলাম তোমাকে গোবিন্দ। ধনরাজ অভিযোগ করলো, মহারাজ আপনি তো গোবিন্দর প্রশংসা করতে লাগলেন, আমাদের ন্যায় বিচার চাই। রাজা রেগে বলল, মূর্খ, তোমরা দুজনেই নিজের ছোট ভাইয়ের সঙ্গে অন্যায় করেছো, এখন ন্যায়ের আশা নিয়ে আমার কাছে এসেছো? আমি তোমাদের চাবুক মারার আগেই তোমরা এখান থেকে বেরিয়ে যাও। ধনরাজ বিজয়কে বলল, ওই গোবিন্দর এত সাহস, ও সবার সামনে বেইজ্জত করলো, ওই গোবিন্দকে শাবক শিক্ষাতেই হবে। বিজয় বলল, হ্যাঁ ভাইয়া, ওকে ছাড়বো না। গোবিন্দ তার স্ত্রী রোজকার মতো সরপঞ্চের খেতে কাজ করছিল। দুপুরের পর যখন দুজনে খেতে বসে, তখনই সেই পাখিটি আবার তাদের কাছে উড়ে আসে। লক্ষ্মী বলল, আরে আরে, এই পাখিটা আবার এখানে এলো, খিদে পেয়েছে বেচারি, চলো আমি ওকে কিছু খাইয়ে দিই। দেখো এই পাখিটা কত মিষ্টি, যদি আমারও কোনো সন্তান থাকতো তবে তাকেও আমি এইভাবে খাইয়ে দিতাম। লক্ষ্মী সেই পাখিকে খাওয়ালো। খাওয়ার পরে সেখানে একটি চমৎকার হয়ে গেল, পাখিটি হঠাৎ একজন যুবকের রূপে বদলে গেল। যুবক বলল, আপনারা দুজনেই আমাকে মানুষের রূপে ফিরে আনিয়েছেন, আজ থেকে আপনারা দুজন আমার বাবা মা। গোবিন্দ ভয় পেয়ে বলল, আরে আরে, এটা কি? এটা তো এখনই একটা পাখি ছিল, এখন মানুষ কি করে হয়ে গেল? কোথাও তুমি বহুরূপী নয় তো? এখান থেকে চলে যাও। যুবক হঠাৎকে দেখে ভয় পেতে লাগলো। তখনই ঋষি নারায়ণ দাসজি পৌঁছে যান। ঋষি রাজজি গোবিন্দকে আশ্বাস দিলেন, দেখো গোবিন্দ, তোমাদের দুজনের ভয় পাওয়া কোনো দরকার নেই। এই যুবক আজ থেকে তোমাদের পুত্র, তোমাদের এই সন্তানের মতো তোমাদের সাথে থাকবে। লক্ষ্মী খুশিতে জিজ্ঞেস করলো, এটা কি সত্যি বাবা? ও আমাদের ছেলে হবে? ঋষি নারায়ণ দাস বললেন, হ্যাঁ লক্ষ্মী, ও তুমি সবসময় অসন্তুষ্ট ছিলে না, আজ থেকে তুমি একে নিজের ছেলে বানিয়ে নিও। ঋষি নারায়ণ দাস আরও জানালেন, 20 বছর ধরে আমি এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম এবং আজ সেই সময় এসেছে। গোবিন্দ জিজ্ঞেস করলো, 20 বছর বাবা, কোনো রহস্য আছে? ঋষি নারায়ণ দাস রহস্য ফাঁস করলেন, হ্যাঁ গোবিন্দ, আজ থেকে 20 বছর আগের কথা। যখন আমি সকালে স্নানের জন্য নদীতে গিয়েছিলাম, তখনই নদীর ধারে একটি বাচ্চাকে কাঁদতে দেখেছিলাম। আমি ভাবলাম, জানি না এটা কার বাচ্চা, এখন আমি কি করব? একে ফেলে যেতে না, একটা কাজ করি, একে আমি নিজের সাথে আশ্রমে নিয়ে যাই। ঋষি নারায়ণ দাস সেই কাঁদতে থাকা বাচ্চাটিকে কোলে তুলে নিজের আশ্রমে নিয়ে আসেন। ঋষি নারায়ণ দাস ভাবলেন, হে ঈশ্বর, এ কেমন লীলা! আমি একজন সন্ন্যাসী, এই বাচ্চার দেখাশোনা আমার কাজ না, কেবল একজন মাই সন্তানের সঠিক কাজ করতে পারে, অন্য কেউ নয়। ঋষি নারায়ণজি খুব দুর্ঘটনায় পড়ে গেছিলেন। তিনি দিনরাত ওই বাচ্চাটির কথা ভাবতেন। সময় কাটতে লাগলো, সেই ছোট বাচ্চাটি এখন যুবক অবস্থায় পৌঁছে গেল। ঋষি নারায়ণ দাস শ্যামকে বললেন, দেখো বেটো শ্যাম, আমারও এখন বয়স হচ্ছে, কতদিন তুমি আমার সাথে থাকবে? তোমার মা বাবার প্রয়োজন, যারা তোমাকে নিজের নাম দিয়ে তোমার খেয়াল রাখতে পারবে এবং তুমি পরিবারের ভালোবাসা পাবে। শ্যাম বলল, কিন্তু বাবা, এই স্বার্থপর নিয়ে কে আমাকে আপন করে নেবে? এখানে তো আপন ভাইয়েরাও একে অপরের না, আমি তো একজন অনাথ। ঋষি নারায়ণ দাস বোঝালেন, না শ্যাম, এই দুনিয়ায় ভালো মানুষের অভাব নেই, মন্দের মাঝে
মাঝে ভালোও আছে, মিথ্যার অন্ধকারে সত্যের জ্যোতিও আছে। শ্যাম জিজ্ঞাসা করলো, আপনি কী বলতে চাইছেন? আমি কিছু বুঝলাম না। ঋষি নারায়ণ দাস শ্যামের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন। তারপরে শ্যামের কি হবে, সে কোথায় যাবে? তখনই তার মনে একটু বুদ্ধি এলো। ঋষি নারায়ণ দাস ভাবলেন, হে পরম পিতা, আমাকে ক্ষমা করবেন। আমি আমার মন্ত্রের বলে শ্যামকে একটি পাখির রূপ দিচ্ছি, যাতে সে সঠিক মা বাবার সন্তান করতে পারে। ভবিষ্যতে এই পাখি কোনো যোগ্য নিঃসন্তান দম্পতির সংস্পর্শে আসবে, সেই দিনই আসল রূপে ফিরে আসবে। তারপরে সেই দম্পতি হবে এই বাচ্চার মা বাবা। এইভাবে ঋষি নারায়ণ দাস শ্যামকে পাখির রূপে বদলে দেয়। সেই পাখি দিনভর উড়ে বেড়াতো, খাবার খেত এবং আশ্রমে ফিরে এসে রাত কাটাতো। ঋষি নারায়ণ দাস গোবিন্দ লক্ষ্মীকে বললেন, এইভাবে শ্যামের কোনো মা বাবা ছিল না, তাই একে পাখি বানিয়ে নিজের জন্য যোগ্য মা বাবার সন্ধান করতে বলেছিলাম। আর সে তোমাদের খুঁজে নিয়েছে। আজ সে মা বাবা পেয়ে গেছে, তাই তার পাখি হওয়ার দরকার নেই। আজ থেকে তোমাদের ছেলে হলো। লক্ষ্মী খুশি হয়ে বলল, আপনার অনেক অনেক ধন্যবাদ বাবা। আপনি আমাদের নিঃসন্তান জীবনে বছরের পর বছর কষ্ট আজ দূর করে দিয়েছেন। ঋষি নারায়ণ দাসজি সেখান থেকে আশ্রমে চলে গেলেন। অন্যদিকে গোবিন্দ আর লক্ষ্মী শ্যামকে নিয়ে নিজেদের কুঁড়ে ঘরে চলে এলো। গোবিন্দ আর লক্ষ্মী শ্যামকে পেয়ে খুব খুশি ছিল, কিন্তু একদিন শ্যাম জিজ্ঞাসা করলো, কি ব্যাপার বাবা? আমি গত কয়েকদিন দিন ধরছি চিন্তিত মনে হচ্ছেন। গোবিন্দ এড়িয়ে গিয়ে বললেন, আরে কিছু না বেটা, আমি এমনিই নিজের মধ্যে হারিয়ে গেছিলাম। শ্যাম জেদ করে বলল, না বাবা, আমি বুঝতে পারছি আপনি চিন্তিত। আপনি আমাকে বলুন, আমি আপনার কি সেবা করতে পারি? শ্যাম জেদ করতে লাগলো। গোবিন্দ নিজেকে ধরে রাখতে পারলো না। সে সব আপদ বিপদ শ্যামকে জানালো। সে কিভাবে দুই ভাই বৈষম্য করেছে এবং বাড়ি থেকে বের করে দিয়েছে। শ্যাম আশ্বাস দিল, এখন আপনার চিন্তা করার দরকার নেই বাবা। আজ থেকে আমিই সব কাজ করব, আপনি আরাম করবেন। শ্যাম বলল, বাবা, আমি একটু আমার কাকাদের সঙ্গে দেখা করে আসি, ততক্ষণ আপনি নিজের খেয়াল রাখবেন। গোবিন্দ মানা করলো, না বেটা না, ওখানে যেও না, ওরা ভালো লোক নয়। শ্যাম আত্মবিশ্বাসের সাথে বলল, বাবা, এবার আপনি দেখতে থাকুন আপনার এই শ্যাম এখন কিভাবে কাকাদের ঘানি টানায়। বাবির বাড়াশোনাও শ্যাম নিজের সাথে একটি কোড়াল নিয়ে ধনরাজের বাড়িতে পৌঁছে গেলেন। ধনরাজ জিজ্ঞাসা করলো, আরে কে তুমি? এখানে কি নিতে এসেছো? শ্যাম নম্রতার সঙ্গে বলল, কাকাবাবু নমস্কার, আপনি আমাকে চিনতে পারেননি। আমার নাম শ্যাম, আমার বাবা গোবিন্দ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। ধনরাজ অবাক হয়ে বলল, কি, গোবিন্দের ছেলে? ওরে ভাই, এই রাতারাতি গোবিন্দের ছেলে কোথার থেকে টপকালো? ওরে পাগল, এটা কি রসিকতা? গোবিন্দর তো কোনো সন্তান নেই, তুমি নিশ্চয়ই কোনো চালবাজ। বিজয়, আমার মনে হচ্ছে গোবিন্দর কোনো নতুন চাল, আমাদের সাবধানে কাজ করতে হবে। বিজয় বলল, আচ্ছা ঠিক আছে, বলো তুমি এখানে কি করতে এসেছো? যাও তোমার বাপের কাছে। শ্যাম দাবি করলো, কাকাবাবু, আমি আমার ছাদ নিতে এসেছি, যা আপনি আমার ঘরের ওপর লাগিয়ে রেখেছেন। ধনরাজ জেগে গিয়ে বলল, আরে তুই কি পাগল হয়ে গেছিস? কোথায় তোর ছাদ? শ্যাম মনে করিয়ে দিল, আরে কাকাবাবু, মনে হয় আপনারা ভুলে গেছেন, আপনারা বাবাকে বাটোয়ারায় যে ছাদ দিয়েছিলেন না, সে ঘরগুলোকে রেখেছেন। এখন আমি সেই ঘরের ছাদ নিতে এসেছি। ধনরাজ সাবধান করলো, আরে এখনও কি এটা নতুন নাটক? যদি তুই এই ছাদ নিয়ে যাস তবে আমাদের ঘর কি কাজে আসবে? আরে ছেলে, তুই এই ছাদ ভাঙতে পারবি না, পরিণাম খুব খারাপ হবে। শ্যাম দৃঢ়তার সাথে বলল, আমি তো শুধু আমার কাজ করতে এসেছি, আপনারা আমার কাজে বাধা দিচ্ছেন কেন? এতটুকু বলে শ্যাম ঘরের ওপর উঠে গেল এবং ছাদ ভেঙে দিল। ছাদ ভাঙার পর ঘাবড়ে গিয়ে দুই ভাই রাজার কাছে অভিযোগ পৌঁছে রাজা ধনরাজ আর বিজয়কে বললেন, ওরে ধনরাজ আর বিজয়, তোমরা দুজনে আবার ফিরে এলে, বলো এবার কি হলো? ধনরাজ বলল, মহারাজ, আমাদের একটি জরুরি খবর আপনাকে জানাতে হবে। মহারাজ, গোবিন্দর কোনো সন্তান নেই, হঠাৎ রাতারাতি তার সন্তান জন্ম নিল, আর তাও প্রায় 20 বছরের ছেলে। বিজয় বলল, হ্যাঁ মহারাজ, ও সকালে আমাদের ঘরের সব ছাদ ভেঙে দিয়েছে আর বলে রাজা আমার কিছু করতে বললেন। ধনরাজ ষড়যন্ত্র করে বলল, সাবধান মহারাজ, আমার মনে হয় একজন বহুরূপী বা কোনো গুপ্তচর হতে পারে। মহারাজ, যদি আপনি সময় থাকতে ওকে গ্রেপ্তার না করেন তবে আমাদের রাজ্য আর আপনার সিংহাসনের জন্য বিপদ। রাজা আদেশ দিলেন, আচ্ছা তো এই ব্যাপার, সৈন্যরা যাও, ওই গোবিন্দ আর তার আকস্মিক ছেলেকে তৎক্ষণাৎ রাজদরবারে হাজির করো। কিছুক্ষণ পর শ্যামকে ধরে নিয়ে রাজ দরবারে হাজির করলো। রাজা জিজ্ঞাসা করলো, শোনো গোবিন্দ, এটা কি তোমার সন্তান? গোবিন্দ বলল, হ্যাঁ মহারাজ, এটা আমারই ছেলে, এর নাম শ্যাম। শ্যাম রাজাকে জিজ্ঞাসা করলেন, শ্যাম, তুমি ওদের ঘরের ছাদ কেন ভেঙে দিলেন? তুমি বলেছিলে যে রাজাও কিছু করতে পারবে না, তোমার এত বড় সাহস কী করে হলো? শ্যাম ছাপাই দিল, মহারাজ, আমি কোনো ভুল করিনি, আমি কিছু ভুল বলিনি। শুনুন মহারাজ, ভাগের সময় আমার দুই কাকা ঘর আর কামরা নিজে নিয়ে নিয়েছিল, আর কেবল
আসল ছাদ আমার বাবা গোবিন্দকে দিয়েছিল। এখন আমি আমার বাবার অংশের জিনিস ভাঙবো না রাখবো, সেটা আমার হক। এতে ভুল কোথায় মহারাজ? আমি তো বাবার অংশ ভেঙেছি, আমি কাকাবাবুদের জিনিসে হাতও দেইনি। রাজা ধনরাজকে জিজ্ঞাসা করলেন, ওরে ধনরাজ, তুমি কি বাটোয়ারায় গোবিন্দকে ছাদ দিয়েছিলে? ধনরাজ স্বীকার করলে, হ্যাঁ মহারাজ, আমরা গোবিন্দকে ভাগে ঘরে ছাদ দিয়েছিলাম, ঘর আমরা রেখেছিলাম। রাজা সিদ্ধান্ত শোনালেন, ওরে এটা কেমন ভাগ? তাহলে তো এটা ঠিকই আছে, এতে গোবিন্দ আর শ্যামের কোনো দোষ নাই। ধনরাজ অভিযোগ করলো, এটা ভুল মহারাজ, এখন ছাদ ছাড়া আমরা কিভাবে থাকবো? রাজা তাচ্ছিল্য করলেন, তুমি নিজেকে খুব চালাক মনে করো ধনরাজ, এই কথাটি তোমাকে আগেই ভেবে নেওয়া উচিত ছিল। এখন তোমার কর্মের ফল তোমাকেই ভোগ করতে হবে। ধনরাজ অভিযোগ করলেন, না না মহারাজ, ও মিথ্যে বলছে, ও গোবিন্দের ছেলে নয়, ও গুপ্তচর। শ্যাম চ্যালেঞ্জ করলো, আমি গুপ্তচর? এটার কি আপনার কাছে কোনো প্রমাণ আছে? রাজা দুই ভাইকে বললেন, বলো ধনরাজ, ওর গুপ্তচর হওয়ার কোনো প্রমাণ আছে? ধনরাজ বলল, মহারাজ, যদি প্রমাণের কথা বলেন তবে আগেই শ্যামের কাছে প্রমাণ চান। ও কি আমাদের বংশের না কোনো বহুরূপী? শ্যামকে জিজ্ঞাসা করলেন, শ্যাম, তুমি কি তোমার প্রমাণ দেখাতে পারবে যে তুমি এদের বংশের উত্তরকারী? শ্যাম যুক্তি দিল, মহারাজ, আমার কাছে প্রমাণ আছে, কিন্তু সবার আগে এই দুই ভাইয়ের কাছে প্রমাণ চান। এদের কাছে বংশধর হওয়ার কোনো প্রমাণ আছে কি? শ্যাম রাজা জিজ্ঞেস করলো ধনরাজ আর বিজয়কে, তোমাদের কাছে কোনো প্রমাণ আছে? ধনরাজ স্বীকার করলো, না মহারাজ, এমন তো কোনো প্রমাণ নেই। রাজা বললেন, শ্যাম, এদের কাছে কোনো প্রমাণ নেই, তোমার কাছে কি বংশধর হওয়ার প্রমাণ বা তথ্য আছে? শ্যাম বলল, হ্যাঁ মহারাজ, আমার কাছে প্রমাণ আছে। গোবিন্দ শ্যামকে আগেই 4টি মুদ্রা দিয়েছিলেন। শ্যাম নিজের পকেট থেকে পুরনো আমলের মুদ্রা বের করে রাজাকে দিল এবং বলল, মহারাজ, এই রইল প্রমাণ। এইগুলো পুরনো আমলের মুদ্রা, যা আমাদের বাবার 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 আমলের। এখন এটা আমার বাবা আমাকে দিয়েছেন, এটা হলো আমার বংশের মুদ্রা, আমার পূর্বপুরুষদের আমলে। রাজা সেই মুদ্রাগুলো হাতে নিয়ে মনোযোগ দিয়ে দিলে, ওরে হ্যাঁ, এটা এটা তো শত শত বছরের পুরনো মুদ্রা। সেই সময় তো আমার বাবাও রাজা ছিলেন না, বরং আমারও দাদারা আমলের সময় এই মুদ্রা, এটার গঠন আর ধাতু একেবারেই আলাদা। আজকের দিনে এই মুদ্রা কোটি টাকা। এর মানে এটা প্রমাণিত হয় তুমি আসল বংশের উত্তরাধিকারী। ধনরাজ বিজয়ের সাথে ফিসফিস করে বললেন, আরে বেকু, এটা আমরা কি করে ফেললাম? যে মুদ্রাকে আমরা অকেজো ভাবছিলাম, আর দেখো, আর সেই মুদ্রা প্রমাণ করে দিল বংশগত। বিজয় বলল, হ্যাঁ ভাইয়া, আর রাজা বলছেন অমূল্য, কোটি কোটি টাকার। আমাদের দ্বারা খুব বড় ভুল হয়ে গেছে। রাজা জিজ্ঞেস করলো, আরে তোমরা নিজেদের মধ্যে কি ফিসফিস করছো? ধনরাজ বললেন, না না মহারাজ, আমরা তো এমনিতেই নিজেদের মধ্যে কথা বলছিলাম। রাজা রায় দিলেন, এই শ্যাম গোবিন্দেরই ছেলে, ও বংশের উত্তরাধিকারী, যেখানে তোমাদের কাছে কোনো প্রমাণ নেই। এবং ওই ছাদ এই জন্যই ভেঙেছি, কারণ তোমরা গোবিন্দকে ভাগের সময় ছাদ দিয়ে ঠকেছো। যেহেতু তাদের ছাদ, তাই ওটা ভাঙবে না রাখবে সে বিষয়ে আমরা আঙুল তুলতে পারি না। রাজা আরও আদেশ দিলেন, আর শোনো ধনরাজ আর বিজয়, তোমরা দুজনেই আমার এই রাজ দরবারের সময় নষ্ট করেছো। তোমরা দুজনে তোমাদের ছোট ভাইয়ের ওপর অন্যায় করেছো, দুজনেই সাজা তো পাবেই। ধনরাজ বিনতি করলো, আমাদের ক্ষমা করে দিন মহারাজ, আজ থেকে আর ভুল করব না। রাজা কড়াকড়ি ভাবলো, ক্ষমা নয়, ভুলের সাজা পাওয়া যায়। শোনো মন্ত্রী, আমি এই আদেশ দিচ্ছি যে ধনরায় বিজয় আর সমান সমান ভাগ হবে, সেই সাথে ঘরে সমানাংশে ভাগ করাবে। এছাড়া গোবিন্দ যে সংগ্রাম করেছে, সেই যে কঠোর পরিশ্রম করে জীবন কাটিয়েছে, তার এই ধৈর্য সাহসকে প্রণাম করি। এবং আমরা এই আদেশ দিচ্ছি যে গোবিন্দ আর শ্যামকে আমাদের রাজ পরিবারের পক্ষ থেকে 5 একর জমি উপহার দেওয়া হয়, যাতে নিজে চাষবাস করে এগিয়ে যেতে পারে। সেই সাথে এই দুষ্ট ভাইকে কারিগরে বন্ধ করা হোক, এদের এটাই সাজা। আর সাথে আমাদের রাজ্যের উপযুক্ত উপদেষ্টার প্রয়োজন ছিল, যে বল এবং বুদ্ধিতে নিপুণ হবে, কিন্তু সেই ধরনের যোগ্য পুরুষ আজ আমরা পাচ্ছিলাম না। কিন্তু গোবিন্দর পুত্র শ্যামের সেই যে যোগ্যতা আছে, আজ থেকে এই রাজ্যের মুখ্য উপদেষ্টা শ্যামকে বানানোর ঘোষণা করছে। এইভাবে দেখতে দেখতে বড় বদল এলো। চারিদিক থেকে খুশি উপচে পড়ছিল। বাবার সম্পত্তি সমান অধিকার পেল, রাজ পরিবার থেকে 5 একর জমি পেল ছেলে শ্যাম, রাজ পরিবারে মুখ্য প্রতিষ্ঠার পেল। গোবিন্দ লক্ষ্মীকে বলল, দেখলে লক্ষ্মী, তুমি সবসময় ভাগ্যকে দোষ দিচ্ছিলে না, দেখো আজ কি হলো। আমাদের কাছে জমি ছিল না, আমরা জমি পেয়ে গেলাম, তাও আবার পুরো 5 একর। আমাদের কোনো সন্তান ছিল না, ওপরওয়ালার দয়ার সন্তান পেয়ে গেলাম। এই রাজ্যে আমাদের কোনো সম্মান ছিল না, আজ দেখো লক্ষ্মী, রাজ পরিবারে এত বড় সম্মানের পদ পেয়ে গেছি যে আমাদের সন্তানের মুখ্য উত্তরাধিকার পদ পেয়েছে। পুরনো মুদ্রা
যা একসময় বেকার ভাবছিলাম সেই মুদ্রা কোটি টাকার বেরোলো, লক্ষ্মী কোটি টাকার। লক্ষ্মী ক্ষমা চাইলো, আমাকে ক্ষমা করে দিন, না জানি আমার মুখে যা এলো তাই বলে ফেলেছিলাম, কিন্তু এটা সত্যি। সময়ের আগে কিছু কারো চলে না, সময় রাজাকে ফকির, ফকির তো রাজাকে বানিয়ে দেয়। তাই সব সময় সময়ের সাথে চলে। গোবিন্দ বলল, হ্যাঁ লক্ষ্মী, হ্যাঁ সবসময় ঐক্যবদ্ধ হয়ে মানুষের সঙ্গে চলা উচিত, পক্ষপাতিত্ব ছাড়া। সবাইকে এক এবং সমান অধিকার পাওয়া উচিত। পুরনো মুদ্রা কোটি টাকা বেরোলো। এটাই হলো পরিশ্রম, ধৈর্য আর সাহসের ফল, যা তৎক্ষণাৎ পাওয়া যায় না, যখনই পাওয়া যায় সব ফুরফুরে পাওয়া যায়। বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানিও। যদি আপনারা আমার চ্যানেলে প্রথমবার এসে থাকে, ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে। আমি দেখা করব এমনই একটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই। বন্ধুরা ভালো থেকো, স্কিপ করো না, সবাই দেখো একটু।